ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকা অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা একটি ইমেইল এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছে কোরিয়া থেকে একজন প্রবাসী বাঙালি আলমাসুদ শেখ হিমেল। সো আশা করি আজকের ঘটনাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সো আর দেরি করবো না, এখনই শুরু করতে চাই হিমেল ভাইয়ের পাঠানো সেই ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনাটি। আমি হিমেল। আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার গ্রামেরই একটি ঘটনাটি যেমন কষ্টকর ঠিক তেমনি ভয়ঙ্করও। আমার গ্রামের নাম শ্যামপুর। খুব সুন্দর একটি গ্রাম আমার। রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নীরবতা নেমে আসে। এই নীরবতার মাঝে থাকে শুধুই পাতার মরমার আওয়াজ আর ঝিঝি পোকার ডাক। একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে শ্যামপুর গ্রাম। শুনশান নীরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে, কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ। খেয়ে ঘুমিয়ে পড়তো যে কৃষক, সেও এসে ভিড় করেছে নদীর তীরে। ব্যাপার কিছুই না, সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ। সবাই যে যার মতো বলা বলি করছে, চিনতে চেষ্টা করছে লাশটাকে, কিন্তু কেউ চিনতে পারছে না, কারণ কেউ এই মহিলাটাকে খুন করে তার মাথাটা কেটে ফেলেছে। এখন চারিদিকে লোক পাঠানো হচ্ছে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না। এর মাঝেই কোনো এক উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে, কিন্তু কোনো ফলাফল নেই। হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায়। রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে। মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না। ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে মেগে বের হয়ে গিয়েছিল সুলেখা। তারপর থেকে ওরা আর পাত্তা নেই। সৎমাও সুলেখার কোনো খোঁজখবর নেয় না। এখনও সুলেখার মায়ের কোনো দেখা নেই। শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাটি চলছে লাশের পাশে। অনেকেই ওকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু কেউ পারছে না। বারবার আছর খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ। ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে। সকালে ঝগড়া হবার সময় বলেছিল, যা দূরে গিয়ে মর। এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝেই গ্রামের 3 জন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগলো। কেউ এই লাশ দাফন করতে চায়, কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ। কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকলো, কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না। এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে। সেখানে এক 12-13 বছরের ছেলে মাটিতে হোঁচট খেয়ে উল্টে পড়ে আছে, কিন্তু চিৎকার করছে ভয়ে, কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছুই না, সেই বেওয়ারিশ লাশের মাথা। মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল, কিন্তু মাটি আলগা হতে তাতে হোঁচট খেয়েছে ছেলেটা। এরপরেই ওঠে কান্নাকাটির রোল। সুলেখার নাকের ফুল দেখে সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ। সাথে সাথেই 2-3 জন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে। মরা কান্না জুড়ে দেয় জামাল শেখ ও তার আত্মীয় স্বজনরা। গ্রামের মাতব্বরদের মাঝে 2-3 জন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না। 4-5 জন তাদের সাথে কোরআন হাদিস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। এই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মৌলা ও তার ছেলে রহমান মৌলার। শেষে কোনো মীমাংসা না করতে পেরে সে লাশ 2-3 জন মিলে কোনো রকম জানাজা পড়ে দাফন করে। এর মাঝে গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল। সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজের উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে। দিন 7 সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে। কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়া এই সুলেখার প্রেমের সম্পর্ক ছিল, আর এর রেশ ধরেই অনেক দিন পর আবার সালিশ ডাকা হয়। যেই 3 জন লাশ দাফন ও জানাজা করতে চায়নি, তাদের রায়ে সবুজ মিয়াকে এক ঘরে রাখে সবাই। আসলে ওই 3 জন খুব ক্ষমতাশালী বলে কেউ ওদের মুখে মুখে তর্ক করতে চায়নি। তাদের মাঝে রহমান মাওলা পরের মাসে চেয়ারম্যানই পদে ভোটে দাঁড়াচ্ছে, তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি। ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই। কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধু ছিল সবুজ মিয়া, তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে। এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায়। 2 সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিতে গিয়ে এক বিভৎস দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে সে এক দৌড়ে মসজিদের কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায়। কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে।
অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে। সুলেখার লাশের পাশে একটি জামরুল গাছ ছিল, সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মাওলার ছিন্ন ভিন্ন লাশ। প্রথমে কেউ চিনতে পারেনি, কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে। দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি। শেষে পুলিশ ডেকে পাঠানো হয়। পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এর মাঝে রহমান মওলা খেপে যায় তার নিজের পিতার এই অবস্থা দেখে। বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় সে। সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে। এ সময় তার সাঙ্গপাঙ্গ মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে। শেষে মারকে সবুজ মিয়া অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরে একটি রুমে বেঁধে রাখে। সবাই গোপনে সুলেখার ভূতের কথা বললেও রহমান মওলার সামনে কেউ তর্ক করেনি মার খাবার ভয়ে। এরপর থেকে 2 দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে। সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায়। সবুজ মিয়ার খাওয়া শেষ হইলে মাস শুরু হয়। শেষ অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে যায় রহমান মওলার লোকজন। এর 3 দিন পরে আবার শ্যামপুর গ্রামে শোরগোল ওঠে। এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মওলার মাথাকাটা লাশ। মাথাকাটা লাশ গ্রামবাসী 2টা দেখেছে, কিন্তু এই রহমান মওলার লাশের পায়ের দিকটা ছিল না, পাশেই পড়েছিল হাড়গোড়, যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে। এবার পুলিশ এসে সবাইকে জোরাজোরি করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে। কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মওলা টাকা খাইয়ে বিদায় করে দেয়। গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয়। সবুজ মিয়াকে নির্যাতন করা বন্ধ হয়, কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুলে। এর 7 দিন পরেই পরপর 2 জন লোকের লাশ পাওয়া যায় মাথাকাটা অবস্থায়। এই 2 জন লোক হলো গ্রামের সেই 2 মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল, যারা সুলেখার জানাজা পড়তে চায়নি। গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায়। যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায়। এর মাঝে পুলিশ এসে 2 বার সবাইকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু খুনি ধরা পড়ে না। এর ঠিক 2 দিন পরে আমাবস্যার রাতে রহিম মওলা শুয়েছে ওর ঘরের খাটে। এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকাতে টহল দিতে শুরু করেছে। মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলেদের সাথে ঘুরে নিজের বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানান দিয়েছে। সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মওলা। পাশের মকবুল বোরার একটি খাসি জবাই করে দেয় শান্তির একটা ঘুম। প্রতিদিনের চেয়ে আমাবস্যার রাত ছিল বেশি শুনশান। রহিম মওলা গভীর ঘুমে। এমন সময় দরজায় টোকা পড়ে। গুনে গুনে 3টার টোকার শব্দ হয়, আর তাতেই রহিম মওলা জেগে ওঠে। কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে। দেখে তার সামনে দাঁড়িয়ে আসে একটি লাশ। সে দেখেই হতভম্ব হয়ে যায় রহিম। কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার উপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম মওলা। জ্ঞান ফিরে একটি কুয়াশাচ্ছন্ন মাঠের ভিতর আবিষ্কার করে রহিম মওলা নিজেকে। চারিদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় সে, কিন্তু কেউ সাড়া দেয় না। মনে করেছিল ওর সাঙ্গপাঙ্গদের কেউ ওর সাথে ফাজলামি করছে। চিৎকার করে বিশ্রী গালাগালও দিল কিছু, কিন্তু এরপরই চারদিকে 4টা কাফনে জড়ানো লাশের অস্তিত্ব অনুভব করে সে, এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায়। প্রচণ্ড সেই মার খেয়ে অজ্ঞান প্রায় রহিম মওলা। এমন সময় মার থেমে যায়। আস্তে আস্তে উঠে বসে সে। সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায়। অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম, কারণ তার সামনে বসে আসে সুলেখা। দেখেই ভয়ে চিৎকার করতে ভুলে যায় সে। এমন সময় সুলেখা বলে ওঠে, কিরে, আমারে চিনতে পারছোস? আমি সুলেখা। এই যে দেখ, আমার মাথাটা এখনো কাটা। বলেই নিজের মাথা 2 হাত দিয়ে একটানে খুলে রহিম মওলার সামনে ধরল। দেখেই বমি করে দিল রহিম মওলা। 2 হাত দিয়ে পেট চেপে এক পোস্ত বমি করে রহিম মওলা বলল, আপা ছেড়ে দাও আমারে। এই শুনে সুলেখা বলল, কি সারি দিমু? সেদিন কি আমারে সারছিলি তোরা 2 ভাই? আমি কত করে কইয়েছি আমাকে সারি দে। তোরা আমার ছোট ভাই লাগোস, নিজের বোন মনে করে সারি দে। কই সেদিন তোরা সারস নাই। আমাকে 2 জন মিলে নষ্ট করলি। তারপর আমাকে যাতে কেউ চিনতে না পারে তুই, তোর মাওলা রহিমের বাচ্চা, আমার মাথা কেটে ফেললি। আমার সবুজ মিয়ারে কত মারলি তোরা। কই সেদিন মনে আসিল না আমার কথা? বলেই নিজের মাথাটা আবার নিজের ধরে জোড়া লাগালো সুলেখা। এবার কেঁদেই ফেললো রহিম। বলল, আফা ভুল হয়ে গেছে, তুমি আমার একবারের মতো মাফ করে দাও। আমি কইতাছি আমি এর প্রাচিত্য করি সারুম। এবার খিলখিল করে হেসে উঠল সুলেখা। সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম মওলা। আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা।
সামনে ভয়ার্ত রহিম মওলা। ঠিক তখনই দূর থেকে একটা আলো আগাতে থাকে রহিম মওলাদের দিকে। তখন সুলেখা বলে, আজকের মতো বাইসা গেলি তুই, আমি ছাড়বো না। তারপর হঠাৎ উদয় যায় জুলেখা। কোনো রকম জীবন ফিরে পেয়ে রহিম মওলা এক দৌড়ে বাসায়। তারপর রহিম মওলা বাসার সবাইকে খুলে বলে এই ঘটনা। পরিবারের সবাই এইবার আসল কারণ বুঝতে পারে কেন এতগুলো জীবন গেল। সবাই রহিম মওলাকে বলে, তুই এইগুলা বাইরে জানাস না, ফেসে যাবি কেস মামলায়। তারপর থেকে সারাদিন ঘরের ভিতর থাকতো রহিম মওলা। কিন্তু হঠাৎ একদিন রহিম মওলার কাটা মাথা পড়ে থাকে তার বাড়ির উঠানে, আর বডিটা পাওয়া যায় সেই মাঠে। তারপর থেকে আর কোনো দিন এমন কোনো ঘটনা ঘটেনি সেই গ্রামে। সো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ঘটনা, এবং আলমাসুদ শেখ হিমেল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। আর ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।